দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর আনোয়ার সাদি। আনোয়ার সাদি, আপনাকে স্বাগত জানাচ্ছি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। আসলে আমরা যে চলমান সংকটের মধ্যে ছিলাম সেটি অনেকটাই দেখা যাচ্ছে স্বাভাবিক হতে শুরু করেছে। আজকে এবং কালকে বেলা 11টা থেকে 3টা পর্যন্ত অফিস আদালত, ব্যাংক, বিমা অফিস সব খুলে দেওয়া হয়েছে। জি, যারা অফিসগামী মানুষ আছেন, যেমন আমাদের বন্ধুবান্ধব পরিচিত স্বজন আছেন, তাদের সঙ্গে সকালে আমি কথা বলেছি। তাদের অনেকে আমাকে জানিয়েছেন যে তারা তার নিজের ব্যক্তিগত গাড়িটি নিয়ে অফিসে যাচ্ছেন। আমি জিজ্ঞেস করলাম যে কেন। তখন তিনি বললেন যে সড়কে সশস্ত্র বাহিনী আছে, পুলিশ আছে, বিজিবি আছে। এটি তো সড়কে ভিজিবল, তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে তারা কিছু সড়ক 4 লেন যা ছিল তাকে 2 লেন করেছে, 2 লেন বন্ধ করে দিয়েছে, চলাচল নিয়ন্ত্রিত করেছে। ফলে দৃশ্যত রাজধানীর উপরে, সড়কের উপরে তাদের যে নিয়ন্ত্রণ রয়েছে এটি লোকজনের চোখে স্পষ্ট হয়ে গেছে। এর বাইরে আর কি ব্যবস্থা নেওয়া হয়েছে? এর বাইরে যেমন মামলা হয়েছে এবং অনেক মানুষকে গ্রেফতার করা হয়েছে এবং সম্ভাব্য যে নাশকতাকারী অভিযুক্ত যারা বা যাদেরকে চিহ্নিত করা যাচ্ছে তাদেরকে ধরার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান রয়েছে। ফলে এত সব কর্মতৎপরতা যখন একসাথে চলতে থাকে তখন নতুন করে কেউ নাশকতা করার বা বিশৃঙ্খলা তৈরি করার বিষয়টি মাথায় রাখতে পারবে না। আইনশৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানের কারণেই তাদেরকে পিছু হটতে হয়েছে এবং তারা পিছনেই তাদেরকে চলে যেতে হবে। ফলে সাধারণ মানুষের মনের ভেতরে এক ধরনের আস্থা গেঁথে গেছে বা যাচ্ছে বা গেছে যে সড়কে তারা নিরাপদ, তারা নিরাপদে অফিসে পৌঁছাতে পারবে, তারা অফিস শেষ করে চট করে বাসায় ফিরে আসতে পারবে এবং এই বোধ তাদের ভিতরে কাজ করছে। ফলে আপনি দেখবেন যে গত কয়েকদিন আমরা অফিস করেছি, এই কারফিউর ভিতরেও আমরা অফিস করেছি, গত কয়েকদিনে সড়ক শুনশান নীরব থেকেছে। কিন্তু আজকের দৃশ্যটা ভিন্ন। কারফিউ উঠেছে 10টায়, কিন্তু 8টার পরে, 8:30টার পরে রাস্তায় বাস চলতে দেখেছি আমরা, ব্যক্তিগত পরিবহন বেড়েছে আমরা দেখেছি এবং সশস্ত্র বাহিনী যারা অবস্থান করেছিলেন সড়কে তারা একটা প্রো পিপল, জনবান্ধব একটা অবস্থান তারা নিয়েছেন যে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স, কিন্তু সাধারণ মানুষের জন্য তারা সহযোগী। এই মনোভাবই তো আমরা দেখলাম। ফলে এই সব কিছু মিলে সড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতির দিক থেকে আমরা দেখতে পেলাম যে এক ধরনের আস্থা, সেখানে শঙ্কা নাই, না কোনো আস্থা চলে এসেছে। এখন হয় কি ব্যাপারটা, সব মানুষের ভেতরে যখন এই আস্থা চলে আসে তখন আর শঙ্কা সেখানে থাকতে পারে না। এটি হলো একটি দিক। দ্বিতীয় দিক হলো যে মানুষের তো আসলে ভালো থাকতে হবে এবং তাকে বেঁচে থাকতে হবে। সবাই হোয়াইট কলার জব করে না, সবাই মাস শেষে একটা নির্দিষ্ট আয় করে না, বা সবাই অনেক বড় লোক না। কিছু কিছু মানুষ আছেন যাদের আয় দিয়ে তাদের সংসার চালাতে হয়। তো সেই সব মানুষগুলোর আয়ও এখন বাড়বে। যেমন বাস চালকরা বাস নিয়ে যদি নামেন তাহলে তার আয় হচ্ছে, হেল্পারের আয় হবে, রিক্সা চালক রাস্তায় নামবেন তার আয় হবে, দোকানপাট খুলবে, যারা কম টাকা আয় করেন তাদেরও আয় বাড়বে। ফলে সমাজের সব জায়গাতেই এই স্বস্তিটা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। আপনার কাছে আমার একটি কোশ্চেন, যেটি হচ্ছে যাদের ব্যক্তিগত পরিবহন আছে তারা তো সেটিতে করে অফিসে যাচ্ছে, গণপরিবহনের সংখ্যা কিন্তু রাস্তায় খুবই কম। হ্যাঁ, গত কয়েকদিনের এই রাস্তায় একদম বাস ছিল না, আজকে নেমেছে এবং ব্যক্তিগত পরিবহনও নেমেছে। আবার ঢাকা শহরে যে পরিবহন কম সেটিও কি করে বলি। এই যে কিছুক্ষণ আগে বিরতিতে একজন আমাকে ফোন করেছিলেন, তিনি বললেন যে তিনি ঢাকার একটা প্রধান সড়কে আটকা পড়ে আছেন। তার শঙ্কা যে আজকে অনেকের অফিসে পৌঁছাতে লেট হবে, কারণ হলো যে রাস্তায় অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। তাহলে কি করে বলি যে গাড়ি কম নেমেছে? গাড়ি নেমেছে, কিন্তু সেটি হয়তো যে অন্যান্য স্বাভাবিক সময়ে যত বেশি পরিমাণে গণপরিবহন থাকে সেই পরিমাণে গণপরিবহন হয়তো নেই। তো ঢাকা শহরের যে বিষয় আছে সেটি হলো যে একটা জরিপ করা হয়েছিল, সেই জরিপে বলা হয়েছিল যে ঢাকার যেসব গাড়ি চলে সে গাড়ির গতি ঘন্টায় 7 কিলোমিটার/আওয়ার, মানে এত বেশি গাড়ি স্থবির থাকে। ফলে গড়ে, সব জায়গায় নয়, কোনো কোনো জায়গায় হয়তো শাহ করে গাড়ি চলে যাচ্ছে, এটিকে গড় করে বলেছে যে এটি মানুষ হাঁটে ঘন্টায় 4 কিলোমিটার/আওয়ার স্পিডে, অর্থাৎ হাঁটার চেয়ে একটু বেশি গতি। জি আনোয়ার সাদি, আরেকটি বিষয় হচ্ছে যে অফিস, ব্যাংক, বিমা খোলার পাশাপাশি কিন্তু আমাদের পোশাক কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে আজকে থেকে। চট্টগ্রামে গতকাল থেকেই খোলা ছিল এবং সেখানে দেখা যাচ্ছে যে তাদের পরিচয়পত্রটাকেই কারফিউ পাস হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো কারখানার নিরাপত্তার বিষয়টি নিয়ে যদি আপনি বলতেন।
প্রশাসনের দিক থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ শিল্প কারখানার যে নিরাপত্তা আছে সেগুলো রক্ষা করার জন্যে তারা সহযোগিতা করবে। একই সঙ্গে মালিকদের সঙ্গে তিনি যখন আলোচনা করেছেন তখন তিনি বলেছেন যে আপনারা কারখানা খোলার আগে হোমওয়ার্ক করে নেবেন, তাহলে এক একজন কারখানা বা শিল্পের যে মালিক তিনি যে এলাকায় তার কারখানা করেছেন, শিল্প করেছেন, সেই এলাকার সম্পর্কে তার ভালো ধারণা আছে, সেই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তার ভালো ধারণা আছে। সুতরাং এই ধারণা রেখেই সব কিছু ঠিকঠাক আছে, এই স্বস্তি তার ভিতরে আছে বলেই তো তিনি কারখানা খুলেছেন। সবচেয়ে ভালো বিষয় হলো যে শ্রমিকের যে আইডি কার্ড সেটি যদি কারফিউ পাস হয় তাহলে সকালে যদি কারফিউ চলে তখনও কিন্তু গার্মেন্টস খোলা যাবে, কারণ শ্রমিক তার কার্ড দেখিয়ে তার কর্মস্থলে যাবে। আজকে অফিস, ব্যাংক, বিমা সব খোলার পাশাপাশি গার্মেন্টস খুলেছে এবং আমাদের প্রতিনিধিরা যেমনটি জানাচ্ছিলেন সেখানকার পরিস্থিতি বেশ স্বাভাবিক। জি, ব্যাংক খুলেছে, শেয়ার মার্কেট খুলেছে, সচিবালয় খুলেছে, সরকারি অফিস খুলেছে, বেসরকারি অফিস খুলেছে এবং গার্মেন্টস কারখানা খুলেছে। চট্টগ্রাম বন্দরে যে কাস্টমস হাউস আছে সেখানে 4টা কম্পিউটার বসানো হয়েছে, তারা ইন্টারনেট ওখানে সিস্টেম ব্যবহার করছেন। ফলে ব্যবসায়ীরা আগে ঘরে বসে থেকে যে শুল্কায়নের কাজ করতেন, ক্যাপাসিটি ছিল যে রপ্তানি শুল্কায়নের জন্য 6,000 নথি দিনে আর আমদানি জন্যে 1200 নথি দিনে তারা প্রসেস করতে পারতেন, সেটা হয়তো কিছুটা সেখানে কমেছে, কিন্তু সীমিত হলেও কাজ শুরু হয়েছে। তাহলে আমদানি রপ্তানি বাণিজ্য চট্টগ্রাম বন্দরে চাকাটা ঘুরেছে। ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক, এটিকে বলা হয় অর্থনীতির লাইফলাইন। এই সড়ক দিয়ে স্বাভাবিক সময়ে দিনে গড়ে 10 থেকে 15,000 ট্রাক চলাচল করে, পণ্যবাহী ট্রাক। এবং ঢাকার আশেপাশে নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী এইসব জায়গাগুলোকে আপনি শিল্পাঞ্চল বলতে পারেন। এবং এই শিল্প কারখানার নানান পণ্য এই সড়ক দিয়ে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়, দেশের বাইরে পাঠানো হয়, দেশের বাইরে থেকে যা আসে তা দেশে নিয়ে আসা হয়। এই লাইফলাইন 6 দিন চলাচলের অনুপযোগী থাকার পর চলাচলের উপযোগী হয়েছে এবং সেখানে সীমিতভাবে হলেও বাস চলাচল শুরু হয়েছে। সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো যে কারফিউ যখন শিথিল করার জন্য যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল যে সকাল 10টায় ঢাকার জন্যে, নরসিংদীর জন্যে, গাজীপুরের জন্য এবং নারায়ণগঞ্জের জন্য, এই সময়সীমার আগেই মানুষজন রাস্তায় নেমে গেছেন। এই সময়সীমার আগেই মানুষজন বাসে চলাচল করছেন এবং এর মানে দাঁড়ায় যে মানুষের ভিতরে আসলে আস্থা তৈরি হয়েছে যে তারা নিরাপদে চলাচল করতে পারবেন। এই হলো পরিস্থিতি। আর অর্থনৈতিক পরিস্থিতি হলো যে অর্থনীতির বিষয়টি একজনের কাজের উপরে অন্যজনের কাজের নির্ভর করে। আপনি যে কাজ করেন, আপনি আসতে হলে আপনাকে নিশ্চয়ই একটা বাহন দিয়ে আসতে হয়। আপনি অফিসে আসবেন বলে কিন্তু একজন গাড়ি চালকের ওখানে জব ক্রিয়েট হয়, তার স্যালারি ক্রিয়েট হয়। সেটা আপনি সিএনজি দিয়ে আসেন, রিক্সা দিয়ে আসেন, অফিসের গাড়ি দিয়ে আসেন, গণপরিবহনে আসেন। ফলে সমাজের সব জায়গাতে অর্থনীতির জন্যে একটি পেশা অন্য একটি পেশার উপরে নির্ভর করে, হিসেবে কাজ উপরে নির্ভর করে। ফলে যখন অফিস আদালত খোলে, লোকজন ঘরের বাইরে বের হয়, লোকজন বাজারে যায়, ব্যবসা বাণিজ্য খোলে, তখন সবার হাতে টাকা আসে এবং সবার সমৃদ্ধি হয়। তো এই যে স্বাভাবিক স্থিতিশীল পরিবেশ পরিস্থিতি আমাদের এই জন্যই দরকার যে সমাজের সবাই মিলে, ধনী গরিব মধ্যধনী সবাই মিলে যেন ঠিকঠাক খেয়ে পড়ে চলতে পারে এবং নিরাপদ বোধ করে যেন আরামে ঘুমাতে পারে। সো পরিবেশ পরিস্থিতি এখন সেদিকে যাচ্ছে এবং যে সান্ধ্য আইন জারি করা হয়েছে, কারফিউর বাংলা সান্ধ্য আইন, এখন যেভাবে শিথিল সময়ের বাড়ানো হচ্ছে তাতে করে আক্ষরিক অর্থেই মনে হচ্ছে যে 2-1 দিনের ভিতরে হয়তো সান্ধ্য আইনই হয়ে যাবে। মানে সারাদিন কারফিউ থাকবে না, কাজকর্ম করতে পারবে, হয়তো সন্ধ্যায় হয়তো একটা কারফিউ থাকবে এবং তারপরে এক সময় হয়তো যে কারফিউটা উঠে যাবে, যাকে মন্ত্রীরা বলছেন বা আইনমন্ত্রী বলছেন যে জনমনে স্বস্তি ফিরে আসা মাত্রই এই কারফিউ তুলে দেওয়া হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে লক্ষণ স্পষ্ট, জনমনে স্বস্তি যে আছে সেগুলো জনগণ বোঝানোর চেষ্টা করেছেন। এখন জনগণের বোঝানোটা একরকম, জনগণের বোঝাটা একরকম, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বোঝাটা আরেক রকম। কারণ হলো যে তাদের কাছে কিছু ভিন্ন তথ্য থাকে, যে তথ্যগুলো আমার আপনার কাছে, সাধারণ মানুষের কাছে থাকে না। যেমন তারা এখন ট্র্যাক করছেন যে এই যে নাশকতা হয়েছে, এই নাশকতা কারা জড়িত ছিল, এটি তারা এখন বের করছে, এটি তাদের কাজ।
আপনি আমি যেমন বিশ্লেষণ করছি ঘটনার, মানুষজনকে খবর দিচ্ছি, মানুষজন যেসব বিষয়গুলো জানতে চান সেসব বিষয়গুলো আমরা জানাচ্ছি, এটা যেমন আমাদের কাজ, ঠিক তেমনিভাবে তাদের কাজ হলো ওই লোকগুলোকে খুঁজে বের করা যারা এই নাশকতায় জড়িত ছিল। বিভিন্ন দিকে আসলে অর্থনীতির বেশ ক্ষতি হয়েছে, পাশাপাশি মানসিকভাবেও কিন্তু অনেকে বিপর্যস্ত হয়েছেন। মানসিক এই বিপর্যস্তের থেকে মানুষের কে কাটিয়ে ওঠার জন্য আপনার পরামর্শ কি থাকবে? আমাদের যে পরামর্শ, আচ্ছা দেখেন, সব মানে একটা ঘটনার নানা রকম ন্যারেশন তৈরি হয়। এই যে ইন্টারনেট বন্ধ থাকার কারণে ব্যবসা বাণিজ্যের ক্ষতি, নানা রকম লস, এগুলো আমরা আলোচনা করছি, ঠিক না? কিন্তু এই সময়ে বাসার যারা শিশু আছে, যাদের বাড়িতে ছোট বাচ্চা, ছোট ছেলে মেয়ে, তারা কিন্তু খুব খুশি। কেন খুশি? কারণ তাদের বাবা মা ইন্টারনেট থাকলে মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, মোবাইলের সময় দেয়, বাচ্চাদেরকে সময় দিতে পারে না। ফলে বাচ্চারা এখন এই কয়দিন বাবা মায়ের কাছ থেকে ভালো সময় পেয়েছে, কারণ তাদের তো আর তেমন কিছু করার নেই। তারা এই পারিবারিক বন্ধনটাকে দৃঢ় করতে পেরেছে। ফলে বাচ্চাদেরকে আপনি জিজ্ঞেস করেন, তারা বলবে যে হ্যাঁ, মোবাইল দূরে রাখো, তাহলে আমার মা আমার বাবা আমাকে সময় দিতে পারবে। এই যে পরিবার বাবা মা সন্তানকে সময় দেবে, কোয়ালিটি টাইম দিবে, এটা ন্যাচারাল, এটা নেচার চায়, প্রকৃতি এভাবে ব্যবস্থা করে দিয়েছে, এবং এই কাজের মধ্য দিয়ে তার মানসিক বিকাশ, নানা রকম বিষয়গুলো রয়েছে। কিন্তু যখন টেলিভিশনের পর্দায় হোক, বাইরে হোক, যখন এই সহিংসতা, নৃশংসতা, এই বিষয়গুলো থাকে, তখন পরিবারের যিনি প্রধান থাকেন তার এক ধরনের দুশ্চিন্তা হয়। কেন? কারণ হলো যে স্থিতিশীল পরিবেশ পরিস্থিতির সঙ্গে তার রুটি রুজির বিষয়গুলো জড়িত রয়েছে। স্থিতিশীল পরিবেশের সঙ্গে তার সুস্থ থাকা না থাকা, বাইরে যাওয়া না যাওয়া, এসব বিষয়গুলো জড়িত রয়েছে। ছোট যারা আছে তারা ইনফ্লেশন বোঝে না, জিনিসপত্রের দাম বাড়লো কি বাড়লো না সেটা তারা বোঝে না, বাইরে গেলে গাড়ি ভাঙচুর হবে বা জীবনের নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে, এইসব বিষয়গুলো তারা বোঝে না। কিন্তু এইসব বিষয়গুলো বড়দের বিষয়। বড়রা ফলে এক ধরনের ভীতিতে ভোগে, এক ধরনের অনিশ্চয়তায় ভোগে, তার মধ্যে এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি হয়, তার ভিতরে নানা রকম প্রেশার তৈরি হয়। এবং কেউ কেউ আছেন যারা এই প্রেশার সইতে না পেরে দুর্ব্যবহার করে ফেলেন নিজের কাছের মানুষের সঙ্গে। দেখুন, কাছের মানুষ যারা, পরিবারের যারা সদস্য, তারা তো হাসি আনন্দের জন্য, ভালো ব্যবহারের জন্য, তারা সহযোগী, তারা তো প্রতিযোগী নয়। কিন্তু এই মানসিক চাপ এই সম্পর্কটাকেও নষ্ট করে। ফলে এই মানসিক চাপ কর্মক্ষমতার উপরে প্রভাব ফেলে, মানুষের কর্মক্ষমতা কমে যায়, পারস্পরিক বন্ধুত্বের উপরে প্রভাব ফেলে, নানা ধরনের প্রভাব রয়েছে। আর নৃশংস দৃশ্য দেখলে, সেটি তো শিশু কেন, বড়দেরও তো নৃশংস দৃশ্য দেখতে খুব একটা ভালো লাগে না, বা ভালো লাগার কোনো কারণ নেই। আবার ঘরের ভিতরে যে বসে থাকা, এর আগে যখন প্যান্ডেমিক ছিল তখনও ঘরের ভিতরে মানুষকে বসে থাকতে হয়েছে। তারপরে এখন একটা সময় এলো, এখন এই যে ঘরের ভিতরে বসে থাকা, মানুষ হাঁপিয়ে ওঠে। মানে সাহিত্যের ভাষায় যদি বলতে হয় না, তাহলে বলতে হয় যে মানুষ হলো জগতের একমাত্র প্রাণী যে বিনা কারণে একজন মানুষ অপর একজন মানুষের পাশে অযথা বসে থাকতে পারে। এটা হলো ফলে হলো মানুষের সাহচর্য চায়, সে কথা বলতে চায়, সে একটা কোয়ালিটি টাইম পার করতে চায়। তো এই বিষয়টি হলো আমাদের মানসিক স্বাস্থ্য পরিচর্যা করার জন্য। কিন্তু মুশকিল ব্যাপার হলো কি, আমাদের তো অনেকে নিজের যে শারীরিক স্বাস্থ্য আছে সেটিরই যত্নটা যে কিভাবে করতে হবে, এই বিষয়টি অনেকের রপ্ত থাকে না। ফলে মানসিক স্বাস্থ্যের যে যত্ন করতে হবে, এই বিষয়ের চর্চাও কম, এবং এই বিষয়ের চর্চা কম বলে আমাদের করে আসলে মানসিক বিষয়টা মানুষ। এক্স্যাক্টলি। জি, আনোয়ার সাদি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।